নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। পারিবারিক বঞ্চনা, প্রতিবাদ ও প্রতিশোধের গল্প আমাদের আজকের নিবেদন। এই গল্পটির রচনা আমার নিজের, পাঠে থাকছেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী গার্গী রায়। গল্পটি প্রচ্ছদ এঁকেছেন শ্রী অরিন্দম নন্দী। গল্পটিতে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছেন শ্রীমতী লোপামুদ্রা চট্টোপাধ্যায়, আর গল্পটির অডিও এডিটিংয়ে আছেন শ্রী জয়দীপ রায়। শুরু করছি আমাদের আজকের গল্প, নষ্ট মেয়ের নষ্ট কথা। বাড়িটার বয়স কম হল না। ইট কাঠ বেরিয়ে হাড় চিরচিরে অবস্থা। বেশিরভাগ ঘরেই কড়ি কাঠগুলো আড়া থেকে ঝুলে পড়েছে। বর্গাগুলো কোনোটা বা খসে পড়ে গেছে, আবার কোনোটা বা পূর্ব দশায় ভূমিশয্যার অপেক্ষায় দিন গুনছে। ঘরগুলোতে আসবাব যা ছিল তা বহুকাল চুরি হয়ে গেছে। 32টা ঘরের এই 3তলা বাড়িটা আজ জীর্ণতম অবস্থায় ধ্বংসস্তূপ একটা। বাগানটা আগাছায় ভরা, সাপ খোপ তো আছেই, বাঘ লুকিয়ে থাকাও আশ্চর্যের ব্যাপার নয়। কিছুদিন আগেও রাতের দিকে শেয়ালের ডাক শুনত ললিতা। চোর ছেচোর নেশাখোরদের নিয়মিত আড্ডা বাড়িটার ভাঙা দালানে। মাঝে মাঝে কিছু মহিলা কণ্ঠের চটুল হাসির শব্দও শোনা যায়। সে দিনগুলোতে ললিতা বোঝে যে ও বাড়িতে আজ আশনাইয়ের আসর বসেছে। মাঝে মাঝে পুলিশ আসে, সার্চ করে। মদের খালি বোতল, ভাঙা কাচের চুরির টুকরো, গাঁজার কলকে এইসব দেখিয়ে ললিতাদের বলে যায় বাড়িটার একটা ব্যবস্থা করতে, না হলে কবে এখানে কি দুর্ঘটনা ঘটবে তখন ওদের নিয়ে টানাটানি হবে। তবে এসবে ওর ভ্রুক্ষেপ নেই। যারা মালিক তারা বুঝবে, ললিতা তো শুধুই এদের আশ্রিতা। এত কিছুর পরেও এ ধ্বংসস্তূপে ললিতা রোজ দুপুরে ঘুরে বেড়ায়। ভয় ডরহীন ললিতা দেয়ালগুলোয় হাত বোলায়। যে ঘরটায় ওর মা গলায় ধরে দিয়েছিল সে ঘরে চুপচাপ খানিক বসে থাকে। নিজের মনে পিড় করে খানিক বকে। তারপর এ ঘর ও ঘর ঘুরে সন্ধে নামলে বাড়ি ফেরে। এই বাড়িটা ওকে বড় টানে। ওর ছোট থেকে বড় হয়ে ওঠা, ওর অনেক দুঃখ, অনেক না বলা কথা, অনেক প্রবঞ্চনা যেন লুকিয়ে আছে এই ইট কাঠের দাঁত বার করা ইমারতে। বাড়িটার বুড়িয়ে যাওয়া মানে আসলে কি? বয়সের ভার, সময়ের কাটাকুটি, নাকি জীবনের স্তব্ধতা? পলিস্তারার চামড়ার ভাঁজে ভাঁজে জমা গল্প, শেষ না হওয়া কথা, না ওর অবসরময় একাকিত্ব। এই ধ্বংসস্তূপের একধারে রাস্তার ধার ঘেঁষে ললিতাদের নতুন বাড়ি, মানে ললিতার মেজ মামা দেবপ্রশেখরের বাড়ি। ও বাড়ি যখন আর বাসযোগ্য রইল না, তখন মেজ মামা বাগানের ধারে খানিকটা জমি দখল করে নতুন বাড়ি করলেন। নিচতলায় ওষুধের গোডাউন আর দোতলায় মামা ভাগ্নের সংসার। বিয়ে থাওয়া করেননি, নিজের বিশাল ওষুধের ব্যবসা আর সংসারের দায়িত্ব টানতে টানতেই
বুড়ো হয়ে গেলেন মানুষটা। তবে ললিতাও অকৃতজ্ঞ নয়। অকৃতদার সংসারহীন মামার দেখাশুনো আর ব্যবসার ম্যানেজারি করতে করতে বয়সটা কবে যে 40-এর ওপারে চলে গেল ও নিজেই বুঝতে পারল না। একা থাকার মধ্যে একটা সুখ আছে, কাউকে জবাবদিহি করার দায় নেই। নিজের শর্তে নিজের মতো করে জীবনটাকে বাজি রাখা যায়। তবে সে বাজির দামে নিজেকে নিঃশেষ হতে হয়, ফুরিয়ে যেতে হয় দিনে দিনে। বাবা হঠাৎ মারা যাওয়ার পর মা যখন শিশু ললিতাকে নিয়ে ওই বিশাল বাড়িটায় ফিরে এসেছিল, তখন ও বাড়ির রমরমা অবস্থা। নিচের তলায় মামাদের অফিস আর ওপরের দুটো তলায় 3 মামার ছড়ানো সংসার। তবে সে সংসারে ললিতার মা থাকতে পারতেন না, যদি না মেজ মামা থাকতেন। সবার চূড়ান্ত আপত্তির বিরুদ্ধে গিয়ে ছোট বোন আর ভাগ্নিকে আশ্রয় দিয়েছিলেন সেদিন উনি। এই ছোট্ট মফস্বল শহরটায় ললিতার মামার বাড়ির বেশ পরিচিতি আছে। ওষুধের বাড়ি বলে। পুরনো ব্যবসায়ী পরিবার, নানান সামাজিক কাজকর্ম, স্কুল কলেজে অর্থ সাহায্য, এইসবের জন্য শহরের মানুষ আজও ওদের বেশ মান্যি করে। ললিতা যখন মামা বাড়িতে থাকতে এলো তখন ওর সবে 7 বছর বয়স। বাবা হঠাৎই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে রেল লাইনে কাটা পড়লেন। মায়ের তখন কতই বা বয়স, 26 কি 27। বাবাকে ললিতার ভালো করে মনেই পড়ে না। বাবার বাড়ির তরফে সেরকম কেউ ছিল না। এক বুড়ি ঠাকুরমা, তার কিছুদিন আগেই মারা গেছেন। মা একা একা বেলঘড়িয়ায় থাকতে সাহস পেলেন না। ওদের বাড়ি ঘর সব বিক্রি বাটা করে মেজ মামাই ওদের এই বাড়িতে নিয়ে এসেছিলেন। বাকি 2 মামার প্রবল আপত্তি ছিল। তবে এই বাড়িতে মেজ মামাই ছিলেন কর্তা। তার মতের বিপক্ষে গেলেও বিরুদ্ধাচরণ করা কারো ক্ষমতা ছিল না। সেই যুগে উনি কেমিস্ট্রিতে এমএসসি, দাদুর বিশাল ছড়ানো ওষুধের ব্যবসার একমাত্র টেকনিক্যাল লোক। বাকি 2 মামা হিসেবপত্র আর ব্যবসার অন্যান্য কাজ দেখলেও মেজ মামাই বিভিন্ন কম্পোজিশনে ওষুধ তৈরি, তার টেস্টিং, তার পেটেন্ট করানো, এইসব নিয়েই ব্যস্ত থাকতেন। পাছে বউ এসে বোন আর ভাগ্নির অশ্রদ্ধা করে, তাই নিজে বিয়েও করলেন না। ছোট মামার বিয়ে দিলেন নিজে দাঁড়িয়ে থেকে। গরিব ঘরের সুন্দরী মেয়ে, বেশ নরম স্বভাব। ললিতাকে বেশ আপন করে নিয়েছিলেন ছোট মামি। বড় মামার ছেলে বুবুন্দা ললিতার থেকে বছর 4 বড়। কারশানে একটা বোর্ডিং স্কুলে পড়ত। বেশ সাহেবী আদব কায়দা তার। তবে ললিতাকে খুব ভালোবাসত বুবুন্দা। যে কটা দিন ছুটি ছাটায় বাড়িতে আসতো, সারাক্ষণ ললিতার সাথে খেলা আর গল্পে মেতে থাকত। বড় মামা মামির এসব ছিল ঘোর অপছন্দের। ললিতা আর তার মাকে আশ্রিতা ছাড়া কিছুই ভাবতে পারতেন না। এই উড়ে এসে জুড়ে বসা মানুষ দুটির উপেক্ষার অনুগ্রহই যে প্রাপ্য, সেটা তারা ব্যবহারে ভালোই বুঝিয়ে দিতেন। এইভাবে কেটে যাচ্ছিল ললিতাদের জীবন। বাকিদের অবজ্ঞা, অবহেলা, মেজ মামা আর ছোট মামির প্রচ্ছন্ন ভালোবাসায় জীবনটা হয়তো
আর 5টা সাধারণ মেয়ের মতোই ললিতার কেটে যেত, যদি না পরপর 2টো দুর্ঘটনা এ বাড়িতে ঘটত। বড় মামার হঠাৎই সাপের কামড়ে মৃত্যু, আর ললিতার মায়ের আত্মহত্যা। আজও বুঝে উঠতে পারে না ও যে মা ওকে সব সময় বোঝাতেন সুন্দর করে বাঁচা মানুষের ধর্ম, এতে পাপ কোথাও নেই। পাপ যদি কোথাও থাকে সে তো মানুষের মনে। সেই মা হঠাৎই কোথাও কিছু নেই, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন। নেহাত মেজ মামার প্রভাবে সে কথা লোক জানাজানি হল না। স্বাভাবিক মেয়ে তার মতোই সাদা করতের শাড়ি আর চন্দনের ফোঁটায় সেজে 12 বছরের স্তম্ভিত ললিতাকে ফেলে রেখে মা শ্মশানে চললেন। ছোট মামি মাকে শ্মশানে পাঠানোর আগে চন্দন পড়ানোর সময় বিড়বিড় করে বলেছিল, এদের ক্ষমা করো না ছোটদি, যারা তোমার এত বড় সর্বনাশ করলো তাদের শাস্তি দিও, তাদের তুমি শাস্তি দিও। কে জানে ছোট মামি কি জানতো, কতটা জানতো। কিছু প্রশ্ন উত্তরহীন হয়ে থাকাটাই বোধহয় সংসারের মঙ্গল। তাই সংসারের ঘর ঘরে চাকায় সেসব চাপা পড়ে গেল। শুধু ললিতার জীবনটা অন্যরকম হয়ে গেল। ললিতার জীবনের অকাল বার্ধক্যের বলিরেখায় চাপা আছে যান্ত্রিক জীবনের অজস্র জটিল কাটাকুটি, স্বার্থপর সম্পর্কের দেয়া নেয়ার হিসেবের নির্মম উসুলি। স্কুলের পাঠ চুকিয়ে ললিতা কলেজে ভর্তি হল ফার্মাকোলজি পড়তে। সেই সময় নিজের ভাগের সম্পত্তি মেজ মামাকে বেচে দিয়ে বড় মামি মুম্বাই চলে গেলেন বাপন দাদার কাছে। সে তখন ওখানে ডাক্তারির পাঠের শেষের দিকের ছাত্র। এরপর হঠাৎই একদিন কাউকে কিছু না জানিয়ে নিঃসন্তান ছোট মামা আর মামি বাড়ি থেকে উধাও হয়ে গেলেন। অনেক থানা পুলিশ খোঁজ খবর করেও তাদের কোনো খবর পাওয়া গেল না। চারিদিকে রটে গেল এই বাড়িতে অপদেবতার বাস, অভিশপ্ত বাড়ি, অভিশপ্ত পরিবার। কাজের লোকেরাও কেউ সন্ধ্যের পর থাকতে চাইত না। নানান রটনায় সে এক দুঃস্বপ্নের দিন যাপন। ব্যবসাপত্র দেখভালের অনিয়মিত অবস্থায় টলমল। সে সময় খানিকটা দায়ী করে ললিতার এই ব্যবসার হাল ধরা। দীপ্রশিখর ল্যাবের দায়িত্বে আর ললিতা ব্যবসার ম্যানেজার। কর্মচারীদের দেখাশুনো, ডিস্ট্রিবিউশন চ্যানেল দেখা, প্রভাবশালীদের সাথে যোগাযোগ করে তাদের সাহায্য নেওয়া, সাথে নিজের কলেজের পড়াশুনো, এভাবেই চলছিল দিনগুলো। সে সময় ললিতা বুঝল সুন্দরী মেয়ের শরীরের দামে অনেক দুর্মূল্য দুষ্প্রাপ্য জিনিস কিনে নেওয়া যায়। অনেক অসম্ভবকে সম্ভব করে ফেলা যায় অবলীলায়। আর ললিতার সতীত্ব, শরীরে বিশুদ্ধতা, এসবের ছোটমার্গ কোনো দিনই ছিল না। কাজেই ব্যবসার মসৃণতায় অর্থের প্রাচুর্য। নতুন বাড়িতে আসার পর ললিতায় জোর করে দীপ্রশিখরের ল্যাবটা বন্ধ করিয়েছে। বলেছে, সারা জীবন অনেক খেটেছ, এখন বিশ্রাম নাও। ল্যাব বন্ধ করে 2টো কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছে। তাতে যায় হয়
তা ফেলে ছড়িয়ে খেয়েও প্রচুর। সামাজিক দান ধ্যানে ললিতার দানবীর কর্ণকেও টেক্কা দিতে পারে, আর তাই তার চরিত্রের কালিমা ঠেকে গেছে বৃত্তের জৌলসে। আড়ালে আবডালে যারা ওকে নষ্ট মেয়ে বলে, তারাই আবার প্রয়োজনে অপ্রয়োজনে ওর কাছে হাত পাতে। ললিতাও কাউকে বিমুখ করে না, জানে চাঁদের জুতোর দাম। তবুও এত প্রভাব প্রতিপত্তির বৃত্ত বিলাসে বড় একা ললিতা। জীবনের সরল রেখার জটিল বক্রপাতে স্বাভাবিক অঙ্কের সুদ কষার হিসেব মেলে না। লাভের ঘরে উপচে পড়া ভিড়ে আনন্দের চেয়ে দুঃখ হয় বেশি। সে দুঃখের প্রাবল্যে সুখের বারুদটা আটকেই থাকে জীবন থার্মোমিটারের বাদটার মধ্যে। কত কাল প্রাণ খুলে হাসেনি, হাউ হাউ করে কাঁদেনি, শুধুই বশীকরণ কাজল চোখে অভ্যাস করে গেছে নষ্ট মেয়ের উত্তরণে। শুধুই বাড়িটা ওকে বারবার মনে করিয়ে দেয়, কিছু কিছু ক্ষত শুকোতে দিতে নেই, তাকে সচেতনে বাঁচিয়ে রাখতে হয় যন্ত্রণার দলিল হিসেবে। কিছুদিন ধরেই দীপ্রশেখরের শরীরটা ভালো যাচ্ছে না। বয়স এখনো 70 ছোঁয়নি, তবু সারা জীবন ধরে দায়িত্ব, কর্তব্য, সমাজসেবা, ব্যবসা বাণিজ্যের ভারে ক্লান্ত তিনি। ললিতা আজকাল আর কিছুই করতে দেয় না, কিন্তু অবসর ক্লান্তি আসে। ফিরে দেখা জীবনের নানা গরমিলে পাপ পুণ্যের হিসেবের খাতাটা বড্ড ভারী। সে ভার কখনো কখনো বড়ই বিষাদের ছায়া নিয়ে আসে। সংসারের দয়া মায়াহীন ব্যবহারে কোথাও নিজেকে অপরাধী মনে হয়, আবার কোথাও ঠকে যাওয়ার লাঞ্ছনা। জীবনের কুঁচকে যাওয়া সময়ের চামড়ার তলায় কত না বলা কথা, কত আত্মধিক্কারের মিছিল। একদিন ললিতাকে হাতে ধরে ব্যবসার কাজগুলো শিখিয়েছেন। সেই ললিতা আজ একা হাতে সবটা সামলায়। ল্যাবের পাট চুকেছে বহু বছর, এখন তো শুধুই কেনার বেচা। ললিতার সম্পর্কে অনেক কথা কানে আসে, কিন্তু বিপ্রশেখর চুপচাপই থাকে। কি হবে বাপমাহীন মেয়েটার মনে কষ্ট দিয়ে? ওনার জন্য তো ললিতা প্রাণপাত করে। ভালোবাসা, কর্তব্য, দায়িত্ব কিছুতেই কোনো ত্রুটি নেই। হয়তো ওনার জন্যই সংসার করতে পারল না মেয়েটা। মাঝে মাঝে নিজেকে বড় অসহায় লাগে আজকাল। পায়ে পায়ে বারান্দায় এসে দাঁড়ান। দূরে জলজলে রোদে চকচক করছে পুরনো বাড়ির ছাদটা। ওই বিশাল মাঠের মতো ছাদে কত ফুটবল ক্রিকেট খেলেছেন ভাই বন্ধুদের সাথে। সেসব আজ অতীতের গহ্বরে তলিয়ে গেছে। দাদা, বোন, ভগ্নিপোত অপঘাতে মরল। ছোট ভাইয়ের বউটা নিরুদ্দেশ। কি যে অভিশপ্ত পরিবার, কোন অভিশাপ তার জন্য অপেক্ষায় আছে কে জানে। পায়ে পায়ে নেমে আসেন নিচে। অফিস ঘরে তালা ঝুলছে, মানে ললিতা কোথাও বেরিয়েছে। গুটি গুটি পায়ে এগিয়ে যান পুরনো বাড়ির দিকে। বহু বছর এদিকে আসেননি। ঝোপ জঙ্গলের মাঝে পায়ে চলা পথ। দিনের বেলাও পা ঠুকে ঠুকে এগোতে থাকেন। বলা যায় না কোথায় সাপ খোপ ওত পেতে বসে আছে। যা অপঘাত মৃত্যুর কপাল তাদের পরিবারে।
সদর দরজার একটা পাল্লা নেই, আর একটা পাল্লা কোন রকমে ঝুলছে। শুকিয়ে যাওয়া কাদার উপর অজস্র পায়ের ছাপ। বহু লোকের নিত্য যাতায়াত এ পরিত্যক্ত বাসভূমি। সার দেয়া ঘরের মাঝে উঠোনটা এসে দাঁড়ান। সূর্য এখন মাঝ আকাশে, রোদের তাপ সোজা এসে পড়ছে বিশাল ইদারাটার ওপর। নিচু হয়ে জলের দিকে তাকান। গভীর কালো জলের দিকে তাকিয়ে গা ঝপঝপ করে ওঠে। সরে আসেন ওখান থেকে। একটা অশরীরী ভয় ঘিরে ধরে তাকে। জনমানবহীন এই বিশাল বাড়িটার উঠোনে হাত পা কাঠ হয়ে যায় তাঁর। ভাবেন, না এলে ভালো হতো। তবু ইচ্ছে হয় একবার তার সাথের ল্যাবটিকে দেখে যান। ঘরের পর ঘর ডিঙিয়ে কোণের দিকের ঘরটায় আসেন। এই বিশাল ঘরটা ওনার ল্যাব ছিল। দেওয়ালে দেওয়ালে কত স্মৃতি। ওই দেওয়ালটার মাঝখানে গিনিপিগের খাঁচাটা থাকতো, তার নিচে ইঁদুরের খাঁচা। খালি খাঁচাগুলো জং আর ঝুলে ঢাকা। ইলেকট্রিকের তারগুলো ছিঁড়ে ঝুলছে। দিনের বেলাও ঘরটাতে মধ্যরাতের অন্ধকার। গুটি গুটি পায়ে ফিরেই আসছিলেন। হঠাৎই মনে হলো এই ঘরের সাথে একটা অ্যান্টি রুম ছিল। কোথায় যেন দরজাটা, সে আর অন্ধকারে মনে করতে পারেন না দীপ্রশেখর। হাতড়ে হাতড়ে দেয়ালগুলোয় হাত বোলান। চোখে পড়ে দেয়ালগুলোর মাঝে একটা ক্ষীণ আলো রেখা। হালকা হাতে ঠেলতে দরজাটা নিঃশব্দে খুলে যায়। ভেতরের উজ্জ্বল আলোতে চোখ ধাঁধিয়ে যায়। চোখ সয়ে এলে বুঝতে পারেন এটা একটা ল্যাব। ললিতা একটা টেস্ট টিউবে কিছু একটা গরম করছে বার্নারে। আস্তে আস্তে ললিতার পিছনে গিয়ে দাঁড়ান। আলতো করে ললিতার কাঁধে হাত রাখেন। একটুও না চমকিয়ে ললিতা প্রশ্ন করে, তুমি হঠাৎ এখানে? দীপ্রশেখর জিজ্ঞেস করেন, কি করছিস তুই এখানে? এসব কি? এত টেস্ট টিউব, মোল্ড, বিকার, খাঁচা ভর্তি ইঁদুর। তুই কি আবার প্রোডাকশন শুরু করবি? বলিস নি তো লাইসেন্স রিনিউ করেছিস? খেলে খেল করে হেসে ওঠে ললিতা। এক এক করে উত্তর দিচ্ছি। এ তো তোমার মৃত্যু বান তৈরি করছি দীপ্রবাবু। এর আর কি প্রোডাকশন আর কি বা লাইসেন্স? অবাক মুখে দীপ্রশেখর ধমকে প্রশ্ন করেন, কি যাতা বকছিস? আমার নাম ধরে ডাকছিস? অনেক উন্নতি হয়েছে তোর। বাজারে নিয়েছিল একটা। ললিতা এবার চোখ সরু করে দীপ্রশেখরের দিকে তাকায়। বাজারের মেয়ে ছেলেই তো। কি আমায় বাজারে নামালো দীপ্রবাবু? ভুলে গেছো সে কথা? মাথাটা টলে উঠে দীপ্রশেখরের। টেবিলে ঠেস দিয়ে দাঁড়ালেন। ললিতা জিজ্ঞেস করে, জল খাবে? শরীরটা কি খারাপ করছে নাকি বসবে একটু? শোয়ার ব্যবস্থা এই ঘরে আর নেই। তোমার সেই নরম গদিয়ালা খাটটা আমি বাগানে ফেলে দিয়েছি। বড্ড ডিস্টার্ব করত। দেখলেই সে ছোটবেলার কথাগুলো মনে পড়ত। ললিতার শান্ত কিন্তু সাহসী চেহারাটা দীপ্রশেখরের অপরিচিত। সরে যা, সরে যা, আমায় যেতে দে বলে প্রায় ললিতাকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে চান উনি। পথ আটকায় ললিতা। বলে, যেতে চাইলে তো যেতে দেয়া যাবে না। আর এক পা এগোলেই এই ঘরে আমি আগুন লাগিয়ে দেব। দুজনেই মরবো একসাথে। এই ঘরে যখন এসেছ, তোমার নিয়তি তোমায় টেনে এনেছে। ভেবেছিলাম তোমায় একটু একটু করে মারব,
তারই প্রস্তুতি নিচ্ছি অনেকদিন ধরে। আমার সে বেশ কাজও শুরু করেছে, কিন্তু তোমার যে মরার বড্ড তাড়া। চোখে তাকান দীপ্রশেখর, তুতলে বলেন, কি 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 চাস তুই? আমার যা আছে সবই তো তোর। চাইলে চাইলে আমি আজই দানপত্র করে দেব। এখান থেকে বেরিয়ে চল। এই বাড়ি, এই ঘর উঠে শব্দ। খেল খেল করে হেসে ওঠে ললিতা, বলে, আমার প্রশ্নের উত্তর চাই, পেলেই তোমায় যেতে দেব, আর কোনোদিন বিরক্ত করব না। ললিতার হাসি নির্বান্ধবপুরীর দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেতে খেতে সমস্ত প্রেতাত্মার অট্টহাসি হয়ে দীপ্রশেখরের সময়ের পলিতে হারিয়ে যাওয়া অতীত ইতিহাসের ঢাকাটা এক টানে সরিয়ে দেয়। 30 বছর আগের ক্রূর দীপ্রশেখর অতীত গরিমায় জ্বলে উঠতে গিয়েও পারেন না। ধপ করে ডানা ভাঙা ঈগলের মতো মাটিতে বসে পড়ে। সত্যি আজ তার জবানবন্দির দিন, এই তার নিয়তি। বলেন, আমি জানি তুই কি জানতে চাস, তবে তার আগে তোর কাছে আমি শাস্তি চাই। আমার বিকৃত মানসিকতা তোর জীবনটা নষ্ট করেছে, ক্ষমা চাইব না, শাস্তি দিস আমার। ঝাঁঝিয়ে ওঠে ললিতা, শাস্তি তো দেবই। তুমি আমার 12 বছর বয়স থেকে রেপ করেছ বারবার। একটু বড় হতে তোমার কাজ হাসিলের জন্য বিভিন্ন লোকের মনোরঞ্জন করিয়েছ, আর আজ তুমি আমায় অনায়াসে বাজারের মেয়ে ছেলে বললে। শরীরের যন্ত্রণার কাছে কোনো দিন বুঝিনি শরীরের শুদ্ধতাকে। নষ্ট কাকে বলে বোঝার আগে নষ্ট মেয়ে হয়ে গেলাম। শরীরের মনের যন্ত্রণা আমায় ধ্বস্ত করত, কেউ বুঝত না, শুধু ছোট মামি বুঝত। আমি আঁকলে রাখতো, তুমি ডাকলে আমার সাথে থাকতো, কিন্তু সেও যে কোথায় চলে গেল। বাইরের লোকের কাছে তুমি ঈশ্বর সেজেছ, আর আমার কাছে তুমি শয়তান। মাথা নিচু করে বসে থাকে দীপ্রশেখর, সংকল্প করে, ওটাই সব নয়, আরো আছে অনেক অনেক পাপ এই ঘরে, এই বাড়িতে। দাদার পড়ার টেবিলে আমি সাপ ছেড়ে রেখেছিলাম, কারণ আমার জাল ওষুধের কারবারের কথা সে জেনে গিয়েছিল। সব সময় আমার ভয় দেখাতো, ড্রাগ কন্ট্রোলে কমপ্লেন করবে, পুলিশকে জানাবে। যদিও তাতে কিছু হতো না, তবু তোমার সম্মানহানি হতো। সেই সাপ ছাড়ার কাজটা তোর মা দেখে ফেলেছিল, কাজেই তাকেও মরতে হলো। বৌদিকেও দিনের পর দিন ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করেছেন, ওই সামান্য কিছু টাকার বিনিময়ে। আর তোর ছোট মামা আর ছোট মামি কোথাও যায়নি, মেরে ওদের পুঁতে দিয়েছি এই ঘরেরই দেওয়ালে। ওরা আমার বিকৃত মনের কথাটা বুঝতে পারত, তোকে আঁকলে রাখত। তাই তো দিলাম একদিন খাবারে বিষ, থানা পুলিশও করলাম, যাতে কেউ সন্দেহ না করে। আর করলেই বাকি, টাকা কথা বলে। দীপ্রশেখর স্তব্ধ হয়। শান্ত ললিতা পেট্রোলিয়াম গ্যাসের পাইপটা কেটে দেয়। বদ্ধ ঘরে সে গ্যাস মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। হকম্পিত হাতে দেশলাই জ্বালে। দাও দাও আগুন গ্রাস করে চেতনায় মৃত সমাজের চোখে নষ্ট মেয়েকে, আর আত্মগ্লান্তের দগ্ধ এক অপরাধীকে। কেউই
বাঁচার বিন্দু মাত্র আগ্রহ দেখায় না। ফাঁকে ফাঁকে অগ্নিশলাকা ছড়িয়ে পড়ে সে ঘর থেকে পুরো বাড়িটায়। শুকনো আগাছা, পুরনো কড়িবরকা আর পুরো বাড়ির অবশিষ্ট দরজা জানলা সেই অগ্নিশুদ্ধির মহাযজ্ঞে আত্মাহুতি দেয়। আত্মাহুতি দেয় অফিম সম্পাদের উপসংহারের উদযাপন। আমারও আরো আঘাত সইবে আমার, সইবে আমারও আরো আঘাত, আরো কঠিন সুরে জীবন তারে ঝংকার আরো আঘাত সইবে আমার, সইবে আমারও আরো আঘাত। যে রাগ জাগাও আমার প্রাণে, বাজনি তা চরম তানে, নিঠুর মোর ছোনায় সে গানে, মূর্তি সঞ্চার আরো আঘাত সইবে আমার, সইবে আমারও আরো আঘাত। লাগে না গো কেবল যেন কোমল করুণা, মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ করুণা। লাগে না গো কেবল যেন কোমল করুণা, মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ করুণা। জ্বলে উঠুক সকল হুতাশ, গর্জি উঠুক সকল বাতাস, জ্বলে উঠুক সকল হুতাশ, গর্জি উঠুক
বাতাস জাগিয়ে দিয়ে সকল আকাশ পূর্ণতা বিস্তার আরো আঘাত সইবে আমার সইবে আমার আমাদের সকলের তরফ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা রইল। ভালো থাকবেন।